আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত অনুষ্ঠানের ব্যারিস্টার্স ইনে। এই অনুষ্ঠানে আমরা মূলত আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার ব্যারিস্টার ওমর সাদাত। ব্যারিস্টার ওমর সাদাতের আরেকটা পরিচয় রয়েছে, তিনি হচ্ছেন গুলশান সোসাইটি নির্বাচিত প্রেসিডেন্ট, তার আগে তিনি সাধারণ সম্পাদকও ছিলেন। ব্যারিস্টার সাদাত ভাই, থ্যাংক ইউ ফর কামিং ইন এবং ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি একজন স্টুডেন্ট ব্যারিস্টার, মানে হবু ব্যারিস্টার আর কি বলা যায়। তার নাম হচ্ছে নাফিজা বিনতে বোরহান। তার বাদ বাকি পরিচয় আমরা তার কাছ থেকেই শুনবো। নাফিজা, তোমাকেও স্বাগত এবং থ্যাংক ইউ ফর কামিং ইন। লেট মি স্টার্ট উইথ ইউ ব্যারিস্টার ওমর সাদাত ভাই। আপনার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি কোথায় ছিল? আসসালামু আলাইকুম। আমি স্কুলে পড়েছি প্রথমে উদয়ন স্কুল ঢাকাতেই, তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল। ম্যাট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট পড়া হয়নি। ম্যাট্রিক পাস করার পর বিলেতে বেড়াতে গেলাম। তো যাওয়ার পরে আমি সুযোগ হয়েছিল লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যাওয়ার। তো সেখান থেকে এত ভালো লাগলো যে ফেরত এসেই তখন লেভেলস করে লন্ডনে ল পড়তে গেলাম। তো লন্ডনে গিয়ে তখন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একটা সাবজেক্ট করলাম, লন্ডন ইউনিভার্সিটির অধীনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে মেইন, এলএসসিতে দুটো সাবজেক্ট ছিল। পরবর্তীতে মাস্টার্স করলাম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে, মাঝে বার করেছিলাম। আপনার বার কোথা থেকে? মানে লিংকন ইন থেকে। এবং আপনাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আমাদের প্রোগ্রাম করবার জন্য, কারণ ব্যারিস্টারদেরকে নিয়ে ইংল্যান্ডে যে কটা প্রতিষ্ঠান আছে, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশনস, তার মধ্যে অক্সফোর্ড, কেমব্রিজ এবং 4টে ইনস অফ কোর্ট, এগুলো সব 1200-1300 শতাব্দীর প্রতিষ্ঠানগুলো। এবং আপনি যদি শুধু লিংকন ইনের কথাই বলেন বা ইনস অফ কোর্টগুলো, আমাদের যখন 1948 সালে যখন স্বাধীন হলো, 47 সালে, তখন কিন্তু যে কয়জন নেতা ছিল সবাই কিন্তু ব্যারিস্টার। এবং এই ইনস অফ কোর্টগুলোতে কিন্তু সমস্ত পৃথিবীতে অসংখ্য জাজ, অসংখ্য লয়ার, অসংখ্য প্রেসিডেন্ট। শুধু ইংল্যান্ডে 17 জন প্রাইম মিনিস্টার শুধু লিংকন ইন থেকে। ইন্টারেস্টিংলি পাকিস্তানের প্রাইম মিনিস্টার মোহাম্মদ আলী জিন্নাহর ছবিও কিন্তু লিংকন ইনে একদম খুব সাজিয়ে লাগে। জি, হ্যাঁ, ডাইনিং হলের সামনে। জি, গান্ধী, নেহরু, সবাই লিংকন ইনে। আমাদের সরওয়ার্দী সাহেব বলেন, কামাল হোসেন সাহেব বলেন, সবাই। তাহলে আপনাকে আজকে একটু লিংকন ইনের পরিবেশে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কল টু দ্য বার যখন হয়, উইকটি নিশ্চয়ই পড়েছেন। নিশ্চয়ই। তাহলে আমি নাফিজা বিনতে বোরহানকে রিকোয়েস্ট করবো, তুমি স্যারকে একটু হেল্প করো যাতে এই উইকটা উনি পড়তে পারে। উইথ গ্রেট প্রাইড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাদাত ভাই। আমরা এই অনুষ্ঠানে আরেকটা কাজ করি, যেটা আমাদের প্রয়াত ব্যারিস্টার যারা দিকপাল ছিলেন তাদেরকে একটু স্মরণ করি। আমি আজকে একজনকে স্মরণ করতে চাই, আপনি যদি তার পাশে একটু বিশেষণ সংযোজন করেন। আমি স্মরণ করতে চাচ্ছি ব্যারিস্টার সালমা সুবহানকে। সালমা সুবহানকে নিয়ে তো মানে বলার অনেক কিছু আছে। বা প্রথম কথা হচ্ছে, উনি আমাদের বাংলাদেশের তো বটেই, সে সময় পাকিস্তানের প্রথম নারী ব্যারিস্টার, ফার্স্ট ফিমেল ব্যারিস্টার। উনি, আমি যে ইউনিভার্সিটি পড়তাম, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে উনি পড়ালেখা করে দেশে ফেরত আসেন। দেশে ফেরত অনেক কাজে সোশ্যাল ওয়ার্কসে জড়িত ছিলেন। তার যেটা সবচেয়ে বড় অবদান, যে বাংলাদেশ লিগাল এইড ট্রাস্ট করা, বাংলাদেশ ব্লাস্টের উনি কো-ফাউন্ডার। এবং বাংলাদেশের যে অসহায় নির্যাতিত মহিলাদের, যাদের কোনো আইনগত সুবিধা ছিল না ব্লাস্ট করার আগ পর্যন্ত, তিনি সেই সুযোগটা করে দিয়েছিলেন। ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় কিন্তু ওনার সঙ্গে দেখা না নিয়ে, ওনার একটা চিঠি পড়ছিলাম, ওনার মায়ের লেখা, শায়েস্তা ইকরামুল্লাহর। উনি ছিলেন হুসেন শহীদ সরওয়ার্দীর বোন, পাকিস্তানের এবং প্রধানমন্ত্রী বেঙ্গলের যিনি লিডার ছিলেন। ওইখানে জেলের মধ্যে থেকে তিনি সালমা ইকরামুল্লাহ, পরে যিনি সালমা সোবহান হলেন, রেহমান সোবহান স্যারকে বিয়ে করে চিঠি লিখছেন যে বিয়ে ঠিক হয়েছে, সিপিডি রেহমান সোবহান, প্রফেসর রেহমান সোবহান স্যারের সঙ্গে। তো ওইখানে উনি চিঠি লিখছেন, খুব ইন্টারেস্টিং। চিঠিটা আমি আমাদের ইয়াং ব্যারিস্টার ম্যাডামকে দিব, এটা দিলাম আমি ধরে। সেই চিঠির মধ্যে উনি বলছেন যে সরোয়ার্দী সাহেব খুব রসিয়ে লিখতে পারতেন। উনি বলছেন যে তোমাকে অ্যাডভাইস দেওয়ার আমার খুব বড় কারণ হচ্ছে যে জীবনে আমি এত ভুল করেছি যে জীবনে কি করতে হবে না সেটা আমি তোমাকে বলতে পারবো। বলে উনি বলছেন তুমি কথা কম বলতে, আমি তোমাকে বলতাম, কিন্তু বিকজ অফ ইউর হেরিডিটি, কারণ তোমার সব পরিবারের সবাই এত বেশি কথা বলে, ইনক্লুডিং মি, যে তোমাকে কম কথা বলতে বলবো। ভেরি গুড লেটার। আমি সবাইকে বলবো চিঠিটা একটা কপি ইন্টারনেটে পাওয়া যায়, জোগাড় করে পড়বেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার স্টুডেন্টের কাছে একটু চলে যাই। নাফিজা, তুমি কি পড়ছো? আমি হচ্ছে লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ, LCLS সাউথে। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে
একটা ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামে আমি এখন আমার ফাইনাল ইয়ার পড়ছি। আচ্ছা, তোমার বাবা মা কি করেন? আমার বাবা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। রাইট, নামটা একটু বলো তাহলে আমরা। আমার বাবার নাম হচ্ছে বিচারপতি বোরহান উদ্দিন। রাইট, ওকে। তাইলে তুমি কি ওইভাবে ইনফ্লুয়েন্সড হয়েছো ল পড়তে নাকি না? আমি আসলে আমাদের পরিবারের ছোটবেলা থেকে আমি হচ্ছে সততা, ন্যায় বিচার এবং আইনের শিক্ষা দেখে আমি আসলে এগুলোর গুরুত্বটি শিখে আমি হচ্ছে অনুপ্রাণিত হই। তবে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি সেজন্য আর কি ভেবেছিলাম যে আমি হয়তো বা সায়েন্স রিলেটেড একটা আসলে পড়াশোনায় নিযুক্ত হয়ে আমি আর কি ওভাবে ক্যারিয়ার গঠিত করব। কিন্তু আমি অ্যাডমিশন ফেজে যখন আর কি একটা ফাইনাল ডিসিশনে আসতে হলো, তখন আমি আসলে রিয়েলাইজ করলাম যে আমার জন্য ন্যায়ের পথে ন্যায় নিয়ে কথা বলা, এটার শক্তিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং দুর্বলের জন্য, নিপীড়িত যারা আমাদের এই সমাজে, তাদের জন্য, তাদের পক্ষে দাঁড়ায় সততা তুলে ধরার জন্য, এই জন্য আসলে আমি এই ডিগ্রিটা প্লাস কিছুটা ইনফ্লুয়েন্সড হয়েছো বাবা মার কাছ থেকে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তোমার বাবা মাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সালাম অ্যান্ড রেসপেক্ট। ওকে, থ্যাংক ইউ। সাদাত ভাই, চলেন আমরা একটু রয়্যাল কোর্ট অফ জাস্টিসকে একটু দেখে আসি। আমরা রেকর্ড করেছিলাম লন্ডনে, তারপরে আমরা একটা কেস নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা রয়্যাল কোর্ট অফ জাস্টিস দেখে আসছি। এখন একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি। প্রিয় দর্শক, ফিরে আসছি আমরা বিজ্ঞাপন বিরতি থেকে। এখন আমরা একটা কেস নিয়ে কথা বলছি। কেসটা হচ্ছে প্লাট কেস। এটা ইউনাইটেড কিংডমের। সেটা হচ্ছে মিনিং অফ দ্য ওয়ার্ড রেগুলার। রেগুলার শব্দ নিয়ে আসলে ফাইট হচ্ছিল। মিস্টার প্লাট তার মেয়ে মেরিকে স্কুল কর্তৃপক্ষকে না বলে সে হলিডেতে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ তখন তাকে ফাইন ইম্পোজ করে, পেনাল্টি ইম্পোজ করে। তখন সে মামলা ঢুকে দেয় আর কি। সে বলছে রেগুলারলি স্কুলে আসতে হবে। ওরা বলছিল যে আন্ডার সেকশন 444 সাবসেকশন 1 অফ দ্য এডুকেশন অ্যাক্ট 1996 সে অধীনে স্কুলে রেগুলারলি একটা ছাত্রকে আসতে হবে। তার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ডাজ দিস রেগুলারলি মিনস। সে রেগুলারলি মিনস, সে বলছে যে আমি যদি বলি যে আই কাম টু দ্য চার্চ এভরি সানডে রেগুলারলি, তাহলে এটা তো হয়ে গেল। অথবা কেউ বলতে পারে যে আই কাম টু দ্য চার্চ এভরি উইক রেগুলারলি, ইট ডাজন্ট হ্যাভ টু বি সানডে, এনি ডে। অথবা কেউ বলতে পারে আই কাম টু দ্য চার্চ রেগুলারলি ওয়েন আই এম রিকোয়ার্ড টু ডু সো, অর্থাৎ আমি যখন আমার প্রয়োজন তখন আমি রেগুলারলি আসি। তার ফার্দার কোয়েশ্চেন ছিল যে তাহলে স্কুল কর্তৃপক্ষের সাথে আমার এই রেগুলারলি মানে কি হবে। আমি সেটা বলতে পারি যে মাই চাইল্ড কাম টু দ্য স্কুল রেগুলারলি 90%। অথবা আমি বলতে পারি আমার বাচ্চা, মাই চাইল্ড কাম টু দ্য স্কুল রেগুলারলি ওয়েন শি ইজ রিকোয়ার্ড টু ডু সো, যখন তার প্রয়োজন হয় তখন সে রেগুলারলি আসতে পারে। তাইলে রেগুলারলি মানে আমার মেয়েকে আমি যখন নিয়ে গেলাম হলিডেতে, এই কয়েকদিন যে মিস হলো তার জন্য তুমি আমাকে পেনাল্টি চার্জ করতে পারো না। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত করে গেছে। আপনি তো সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার। আমাদের দেশে আসলে আইন জগতে সুপ্রিম কোর্টে এরকম কোনো ফাইট হয় কি না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সুপ্রিম কোর্টে কী হয়, আইন জগতে কী হয়, বা আমাদের আইনের কী অবস্থা একটু যদি একটু বিস্তারিত বলেন। আমাদের আইন পেশাটা খুবই একটা মজার একটা পেশা। আপনি যদি একটা ধরেন, আপনি যদি আর্কিটেক্ট হন, আপনি অনেক একে থেকে একটা বাড়ি বানাবেন। আপনি একটা বাড়ি 10 ভাবে বানাতে পারেন। আপনি যেভাবে ভালো বুঝলেন, আপনি যদি একটা ছবি আঁকেন, আপনি একটা ছবিকে অনেকভাবে আঁকতে পারেন। ধরেন এই একই ছবি ভ্যান গগ একভাবে আঁকবে, আবার পিকাসো অন্যভাবে কিউবিক সিস্টেমে আঁকবে। প্রত্যেকের আঁকার সিস্টেম আছে। আইনজীবীরাও কিন্তু কথা বা শব্দের আর্টিস্ট। এই যে আপনি যে বললেন যে রেগুলারলি একটা শব্দের উপরে কত আর্গুমেন্ট হয়েছে, ধরেন আপনার শত শত বই ব্যবহার হয়েছে, ঠিক একইভাবে আমাদের দেশেও কিন্তু যখন ওর বাবার কোর্টে আমরা যখন প্র্যাকটিস করেছি, একটা শব্দ মডিফিকেশন
এটার মানেটা কি, এটা নিয়ে কমপক্ষে 25টা বইয়ে করা হয়েছে। উদাহরণ দিয়ে বলি, যেটা আমার নিজের মামলা, যে একটা ইনকাম ট্যাক্সের এক্সামশনের মামলা। এক্সামশন এক্সামশন চ্যাপ্টার অধীনে বলা আছে যে সরকার চাইলে এটাকে এক্সাম করতে পারবে, রিডিউস করতে পারবে, মডিফাই করতে পারবে। আচ্ছা, সরকার তখন বলল যে তাকে মডিফিকেশনের পাওয়ার দেওয়া হয়েছে, সেটার অধীনে সরকার ট্যাক্সটা বাড়িয়ে দিল। আচ্ছা, তখন আমরা কোর্টের কাছে গিয়ে বললাম যে এটা এক্সামশন চ্যাপ্টারের আন্ডারে, তাহলে এটার আন্ডারে আপনার মডিফিকেশনের কোনো সুযোগ নেই, অর্থাৎ বৃদ্ধির কোনো সুযোগ নেই। তখন হলো কি, তখন বললেন যে কেন এটা আপনি বাড়াতে পারবো না, আপনি বাড়াতে পারবেন না কারণ আপনি তার আগের শব্দগুলো দেখেন, এক্সামশন, রিডাকশন, মডিফিকেশন, অর্থাৎ আপনাকে লাইনে পড়তে হবে। আইনের ভাষায় আমরা একটা ল্যাটিন ভাষা ইডাসটাম জেনারিস, ওই এটা দেখে বলতে হবে। অর্থাৎ বাংলাদেশের কোর্ট কাছারিতেও কিন্তু অত্যন্ত সূক্ষ্ম ফাইন আর্গুমেন্ট কোর্টের সামনে হন, এবং আমাদের জজ সাহেবরাও দে অ্যাপ্রিশিয়েট দিস আর্গুমেন্ট। রাইট। তো আমাদের দেশে কি আসলে এখনো কি নতুন আইন হচ্ছে নাকি না স্টিল দ্য ব্রিটিশ আইন আমরা ফলো করছি? এটা ভাই আমার অত্যন্ত থ্যাংক ইউ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন। আমাদের দেশের যে মূল আইনগুলো, জাতীয় সিভিল প্রসিডিওর কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, পেনাল কোড, সব কিন্তু ঔপনিবেশিক আমলের আইনগুলো, এবং সেই আইনগুলো যে চলে আসে সেগুলো ছিল শাসক করেছিল শোষিতের জন্য। সেই এই আইনগুলো কিন্তু ব্রিটেনে এখন আর হয় না, তারা সব আইন পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমরা আমাদের শাসকরা যে আইন বানিয়ে দিয়ে গেছে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর উপর আমরা এটা চাপিয়ে দিচ্ছি। আমাদের আদালতগুলোতে দরিদ্রদের জন্য বিচার পাওয়া খুব কঠিন। আমাদের অ্যাক্সেস টু জাস্টিস নিয়ে কাজ হচ্ছে, কাজটা আরো হতে হবে, কিন্তু তার প্রধান অংশ হচ্ছে আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন আইন করতে হবে, যেটা ইংল্যান্ডে সব কোর্টে কিন্তু আইন পরিবর্তন হয়ে গেছে। আমি আত্ম অনুষ্ঠানে সেদিন দেখছিলাম যে একজন ব্যারিস্টার ভাই বলছিলেন ইংল্যান্ডে, তিনি বলছেন যে কিভাবে কেউ যদি জেলের মধ্যে রিমান্ডে থেকে 3 মাসের মধ্যে তার ট্রায়ালে চলে যেতে হবে, অথচ আমাদের এখানে বছরের পর বছর জেলের মধ্যে থাকছে, কোনো বিচার হচ্ছে না। এই আইনগুলো পরিবর্তনের দরকার সময়ের সঙ্গে। আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি যেরকম একটা প্রগ্রেসিভ একটা আইনের অনুষ্ঠান করছেন, এইগুলো নিয়ে আলোচনা করবেন। রাইট। এখন আপনাকে যদি আমি সেই দায়িত্ব দেই, ফর এক্সাম্পল, জি, যে আপনি আইন চেঞ্জ করেন, আপনি আসলে কি করবেন? জি, আমাদের প্রথম যে দায়িত্বটা হবে সেটা হলো আমাদের কেস ম্যানেজমেন্টটা করা। আপনার যদি সময় থেকে একটা গল্প বলি, সো এটা কৌতুক যে এক নতুন উকিল আসলো, বাবা লয়ারের ছেলে, এসে চেম্বারে বসেছে ল পড়ালেখা করে। তো উকিল সাহেব বলছেন যাও তুমি এই কেসটা দেখো। তো ছেলে তো কোর্টে গেছে, প্রথম দিনে গিয়ে কেল্লা ফতেক্কা কেসটা শেষ করে নিয়ে চলে এসছে। এসে বাবাকে বলছে যে বাবা আমি তো কেস শেষ করে দিলাম। তো বাবা বললো তুই করছিস কি? এইটা দিয়ে তোর বড় ভাইয়ের পড়ালেখা হয়েছে, বিয়ে হয়েছে, তোর তো মাত্র পড়ালেখা হইলো, এখনো তো বিয়েটা হয় নাই, বিয়ে করার আগে মামলা শেষ করে দিলাম, বিয়ে চালাবো কিভাবে? তো আমাদের এখানে সবকিছু অত্যন্ত দীর্ঘসূত্রী। এই দীর্ঘসূত্রিতা কমিয়ে নিয়ে আসতে হবে। বছরের পর বছর মামলা চলে, শুধু 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত মামলা চলে। সেই মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে নিয়ে আসতে হবে, এবং কমিয়ে নিয়ে আসতে গেলে প্রথম হবে কেস ম্যানেজমেন্টটা করা। আমি আমাদের যে প্রধান বিচারপতি এসেছেন, প্রধান সৈয়দ রিফাত আহমেদ, ইজ এ ভেরি প্রগ্রেসিভ জাজ এবং ভেরি লার্নেড জাজ। আমি ওনার কাছে আমার আপনাদের উনি অক্সফোর্ডে ইজ এন অক্সফোর্ড গ্র্যাজুয়েট, বটন কলেজ। উনি সাম্প্রতিককালে ওনাকে অক্সফোর্ডের বটন কলেজে ফেলো করলো, অনারি ফেলো করলো, বিরাট সম্মানের ব্যাপার এটা। আমাদের জন্য, ওনার জন্য সম্মান, আমাদের দেশ হিসেবে আমাদের জন্য সম্মান। আপনাদের মাধ্যমে এই অনুষ্ঠানে ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে, উনি আরো এই বছরটা আছেন, এর মধ্যে উনি যেন কেস ম্যানেজমেন্টটা ভালো করে দিয়ে যান, যেন অল্প সময়ের মধ্যে আমাদের বিচার প্রার্থীরা বিচার পেতে পারেন। থ্যাংক ইউ সাদ্দাত ভাই। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করে থাকি, সেটা ইমেলের মাধ্যমে। ইমেল হচ্ছে barristers.in25@gmail.com। আমরা ইতিমধ্যে 2টা প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলো আপনার সামনে আমরা উপস্থাপন করতে চাই, আপনি যদি কাইন্ডলি একটু আনসার করতে পারেন। আমি নাফিজাকে রিকোয়েস্ট করবো, নাফিজা তুমি যদি স্যারের উদ্দেশ্যে প্রশ্নগুলো একটু উপস্থাপন করো প্লিজ। কবির হোসেন এমটি রোড খুলনা থেকে প্রশ্ন করছে, মার্ডার মামলায় আপোষ করা যায় না তিনি জানিয়ে, কিন্তু তারা দুই পক্ষই এখন মামলাটা চালাতে চায় না, রাগ বা শত্রুতা নেই, শুধু একটা ক্ষতিপূরণের ব্যবস্থা নিয়ে তারা মামলা শেষ করতে চায়। এই পরিস্থিতিতে তাদের কি করণীয়? আপনার পরামর্শ চাই। আচ্ছা, প্রথম কথা হলো উনি তো জানেনই, বলছেন যে এটা কম্প্রোমাইজ করা যায় না। এটা কিন্তু আমাদের যদি আরব দেশগুলোতে দেখি, আরব দেশগুলোতে দিয়া বলে একটা সিস্টেম আছে যে আপনি মার্ডার হলেও টাকা পয়সা দিয়ে নেগোশিয়েট করে ফেলা যায়, কিন্তু আমাদের ব্লাড মানি, যাকে ব্লাড মানি বলা হয়, ব্লাড মানি, এক্স্যাক্টলি দিয়া, ব্লাড মানি। কিন্তু আমাদের দেশে যে আইন আছে, আমাদের সিভিল প্রসিডিওর কোডের সেকশন 345-এ যেটা বলে কম্পাউন্ডিং, কম্পাউন্ডিং মানে উইথড্র করে নেওয়া। কম্পাউন্ডিং একজন ব্যক্তি নিজে থেকেও করতে পারে বা কোর্টের অনুমতি নিয়েও করতে পারে, কিন্তু যেখানে
মৃত্যু জড়িত আছে বা হত্যা জড়িত আছে সেইগুলোতে কম্পাউন্ডিং করার বা উইথড্র করার কোনো সুযোগ আইনের নাই। এবং এখানে বলছেন একটা খুব সুন্দর ইন্ডিয়ান জাজমেন্ট আছে এখানে, যেখানে উনি বলছেন জজ সাহেব যে কম্প্রোমাইজ অ্যান্ড কম্পাউন্ডিং আর নট দ্য সেম। কম্পাউন্ডিং হলে উইথড্র করে নেওয়া, একজন যখন ক্রিমিনাল মামলা যখন হয় তখন এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব সমাজে শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করা। অর্থাৎ আপনি এসে কাউকে খুন করে ফেললেন বা একজনের সাথে আরেকজন খুন করলো, যিনি মারা গেলেন তার আত্মীয় স্বজন কিন্তু মামলার বাদী না, তার মামলা মেয়ের উইটনেস। রাইট, বাদী কিন্তু সরকার, সরকারকে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। সে কারণে কিন্তু সেটা উইথড্র করার সুযোগ নেই। তাহলে কি করণীয় আছে? তো সাধারণত যেটা করা হয় যে সেখানে তাদেরকে যদি আপনারা কোর্টের সামনে গিয়ে যদি প্রপারলি যদি আপনি এভিডেন্স না দেন বা সাক্ষী জেরাতে যদি সঠিকভাবে না বলেন, তখন হয়তো সেখান থেকে ছাড়া পেয়ে যাবে। সেটা আইনের দৃষ্টিতে কিন্তু এটা সঠিক হবে না, বাট ইট উইল নট বি এ প্রপার লিগাল অ্যাডভাইস। বাট অনেক ক্ষেত্রে বা এইভাবে করে থাকেন অনেকে, যে তখন যা দুপক্ষে এক হয়ে যায় এবং ওনারা গিয়ে, কারণ ওনাদের সাক্ষীর ভিত্তিতেই তো সাজাটা হবে, ওনারা প্রপারলি হয়তো সাক্ষী দিলেন না বা সাক্ষীর অনুপস্থিত থাকলেন, তখন একটা মিলমিশয় জিনিসটা শেষ হয়ে গেল। এটা ছাড়া আর কোনো উপায় নেই। থ্যাংক ইউ। নাফিসা, তোমার সেকেন্ড কোয়েশ্চেন, ফায়ার অ্যাওয়ে। স্যার দ্বিতীয় কোয়েশ্চেনটা করছে নুরুল আমিন, বড়াইগ্রাম, নাটোর থেকে। তার কথায় তিনি কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছেন যে হাইকোর্টের এক আইনজীবী তার মামলা নিয়ে অনেক ভয় দেখিয়েছেন, তিনি এখন তার সঙ্গে মামলা করতে চান না, কিন্তু অন্য কোনো আইনজীবী বলছেন তাকে এনওসি আনতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট, কিন্তু তিনি আমাকে তাকে এনওসি দিতে চান না। তিনি এখন কি করবেন? জি, সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে প্রথমে গিয়ে এটা বার কাউন্সিল অভিযোগ জানানো যেতে পারে। আমাদের যে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল যেটা আছে, বার অ্যাসোসিয়েশনে গিয়ে একটা অভিযোগ জানানো যেতে পারে। সাধারণত এখানে গিয়ে বললে আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান হয়ে যায়। যদি সেখানে না হয়, আমাদের সুপ্রিম কোর্ট রুলসের সেকশন 73-তে বলা আছে যে তখন আইনজীবী তো হবে না, তখন তাকে গিয়ে কোর্টের কাছে একটা দরখাস্ত দিতে হবে, দরখাস্ত দিয়ে এফিডেভিটকে দরখাস্ত দিয়ে বলতে হবে যে আমি তাকে দিয়ে মামলা চালাতে চাই না, তখন আদালত একটা সেই বিষয়ে আদেশ দিতে পারে। তার মানে কি এফিডেভিট উইথড্র করে ফেলতে হবে এবং এনওসিটা উইথড্র করতে হবে। তখন বলতে হবে যে আপনাকে ওকালতনামাটা আপনি উইথড্র করতে বলা হোক। তখন সাধারণত আদার সাইডে তার যে নিযুক্ত আইনজীবী আছে তিনি বলেন উনি তো আমার ফিস দেন নাই, তখন কোর্ট বলে যে ঠিক আছে, এত টাকা ফিস যেটা প্রাপ্য আছে দিয়ে দেন, আর তখন তিনি অর্ডার দিয়ে দেন হি ইজ রেডি টু ক্যান অ্যাপয়েন্ট এনি আদার লয়ার। সো এটা সেকশন 73 অফ দ্য হাইকোর্ট রুলস। এটা আপনি লোয়ার কোর্টে হয় তাহলে সিভিল রুলস এন্ড অর্ডারে আছে, ঠিক একইভাবে লোয়ার কোর্টে করা যেতে পারে। থ্যাংক ইউ ভাই। নাফিজা, তোমার কাছে আসছি, তোমার ফেলো ফ্রেন্ডসদের উদ্দেশ্যে কিছু বলতে চাও অথবা আইন আদালত বিষয় এনিথিং ইউ ক্যান টক অ্যাবাউট? আমরা যারা ব্রিটিশ ল স্টুডেন্টস, এটা আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যেন আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি এখন থেকে যেন ন্যায় বিচার নিয়ে যেন কথা বলা শুরু করি, ছোট ছোট যেন পদক্ষেপ নেই, যেরকম চুপ না থেকে এই ছোট ছোট যদি পদক্ষেপগুলো নেই, যে ন্যায় নিয়ে কথা বলা, এগুলো নিলে আসলে আমাদের দেশে, সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনেও বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেও এটা সাহায্য করবে আমাদের সমাজে। রাইট, থ্যাংক ইউ। ব্যারিস্টার সাদত ভাই, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি আসলে কি করতে চান? যদি আপনাকে জিজ্ঞেস, আমাকে যদি একটা কথা বলেন যে এখানে কি করতে হবে, আমার প্রথম কথা হচ্ছে যে আইনজীবীদের যে দায়িত্বটা আছে, এটা আমাদের সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের অ্যাক্টেও বলা আছে যে জজদের অ্যাপয়েন্টমেন্টটা যেন সঠিক হয়। আপনি যত ভালো আইন দেন, যত কিছু করেন, যদি আপনি দলীয় আনুগত্যপূর্ণ জজ সাহেবদের কোর্টে বসিয়ে দেন, আমাদের বিচার ব্যবস্থার কোনো উন্নতি হবে না। তাহলে এই যে জজ অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল একটা গঠিত হয়েছে নিউলি, আপনার কি ধারণা যে এটা প্রপারলি কাজ করবে এবং এটা আপনি অ্যাপ্রিশিয়েট? দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। ক্রাইটেরিয়া থাকতে হবে। আচ্ছা, কারা কারা জজ হতে পারে, মানে আমার ইচ্ছা হলো আমার ভাগনাকে আমি জজ বানিয়ে দিলাম, আমার দলের যে ক্যাডার আছে তাকে আমি হাইকোর্টে জজ বানিয়ে দিলাম, সেটা করলে কোনোদিনও হবে না। জজ নিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটা, আপনি যদি আমাকে বলেন যে সিঙ্গেল আউট ওয়ান কজ ফর ইনজাস্টিস ইন বাংলাদেশ, দ্যাট ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগই আসলে ইম্পর্টেন্ট, তাই না? আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ তো অবশ্যই জরুরি। একই সঙ্গে আমাদের এমন শাসক আসতে হবে যারা বুঝবেন যে রুল অফ ল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। রুল অফ ল না থাকলে দেশে কিছু থাকে না। আপনি যত ইকোনমিক ডেভেলপমেন্ট করেন, দেশে রুল অফ ল নাই, এটা আপনি সাস্টেইনেবল হবে না। রাইট, থ্যাংক ইউ ব্যারিস্টার সাদত ভাই এবং নাফিসা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।
আগামী অনুষ্ঠানে নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।